আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি বা মোক্তারনামা বা ক্ষমতাপত্র। এই জিনিসটি বা কি, এটি দিয়ে কি কি কাজ করা যায়, পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো না, পাওয়ার অফ অ্যাটর্নি কিভাবে বাতিল করব, এর রেজিস্ট্রেশন খরচ কত, এবং সর্বশেষ সেটি হচ্ছে দেশের বাইরে থাকলে বা বিদেশে থাকলে আপনি কিভাবে পাওয়ার অফ অ্যাটর্নি করবেন। তো বন্ধুরা, চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে পাশে যে বেল বাটনটি আছে সেটি ক্লিক করে রাখুন, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, সর্বপ্রথমে আসি পাওয়ার অফ অ্যাটর্নি বা ক্ষমতাপত্র বা মোক্তারনামা এই জিনিসটি কি। পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে একটি লিখিত দলিল বা লিখিত কাগজ যার মাধ্যমে একজন ব্যক্তি তার পক্ষে দলিলে বা কাগজে যে সমস্ত বিষয় লিখিত আছে সেগুলো অন্য কারো মাধ্যমে করার আইনগতভাবে ক্ষমতা প্রদান করা। অর্থাৎ সবচেয়ে সহজ কথায় যদি বলি, আমার কোনো কাজ যেগুলো আমি অন্য একজন ব্যক্তির মাধ্যমে করাবো সেগুলো আমি কাগজে লিখে আইনগতভাবে তাকে আমার অধিকারটুকু দিলাম যে আমার অবর্তমানে বা আমার প্রতিনিধি হয়ে সে কাজটুকু করবে। এটি হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি। এটি হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি সহজ কথায়, সহজ বাংলায়। তো দ্বিতীয় বিষয়টি আসি, সেটি হচ্ছে যে পাওয়ার অফ অ্যাটর্নি এর আইন কানুন সম্পর্কে। তো বন্ধুরা, পাওয়ার অফ অ্যাটর্নির যে আইনটি বাংলাদেশে এখন পর্যন্ত অর্থাৎ 2012 সাল পর্যন্ত যেটি ছিল সেটি হচ্ছে 1882 সালের পাওয়ার অফ অ্যাটর্নি আইন। 2012 সালে সরকার পাওয়ার অফ অ্যাটর্নি আইন 2012 নামে আইন পাশ করে এবং এর দ্বারা 1882 সালে যে আইনটি ছিল এটিকে রহিত করা হয় এবং 2015 সালে এই আইনটি 2012 সালে যে আইনটি করা হয় এর বিধিমালা জারি করা হয়। যখনই কোনো আইন প্রস্তুত করা হয় এটি কিভাবে প্রয়োগ করতে হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু লিখে সরকার একটি গেজেট জারি করেন, যেটাকে বলা হয় বিধিমালা বা পরিপত্র। তো তাহলে আমরা পাচ্ছি 2012 সালের পাওয়ার অফ অ্যাটর্নি আইন এবং 2015 সালের পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালা। আজকের এই আলোচনা সমস্ত কিছু 2012 সালের পাওয়ার অফ অ্যাটর্নি আইন এবং 2015 সালের পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালার মধ্যেই সীমাবদ্ধ, যেহেতু এটি প্রচলিত। তো বন্ধুরা, সর্বপ্রথমেই আসি যে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে আমরা কি কি করতে পারি বা পাওয়ার অফ অ্যাটর্নি কেন দিতে হয়। প্রথমত হচ্ছে, যদি আমরা ব্যাংক থেকে কোনো লোন নেই, যে কোনো স্থাবর সম্পত্তি যখন ব্যাংকে আমরা জমা রাখি, স্থাবর সম্পত্তির কাগজপত্র জমা রাখি, স্থাবর সম্পত্তির বিনিময়ে লোন নেই, তখন ব্যাংক আমাদের কাছ থেকে একটি পাওয়ার অফ অ্যাটর্নি নেয়। এটি নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, যদি আমরা ব্যাংকের যে পেমেন্ট সেটি যদি নির্ধারিত সময়ে পরিশোধ না করি তাহলে এই পাওয়ার অফ অ্যাটর্নি যেটি আপনি দিয়েছেন সেটির বলে তারা আপনার এই সম্পত্তিটি বিক্রি করে তাদের যে পরিমাণ অংশ তারা সেটি নিতে পারবে। তো অর্থাৎ ব্যাংক লোন নেওয়ার ক্ষেত্রেও আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হয়। 2 নম্বর হচ্ছে, যদি আপনি কোনো ভূমি উন্নয়ন সংস্থা বা ল্যান্ড ডেভেলপমেন্ট অথবা কোনো রিয়েল এস্টেট কোম্পানির সাথে কোনো ভূমির উন্নয়নের চুক্তি করেন, সেখানেও আপনাকে একটি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হয়। এছাড়া আপনি যদি অসুস্থ থাকেন, আপনার আইনানুগ যে সমস্ত কাজ আছে সেগুলো করার জন্য আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হয়। আদালতে মামলা পরিচালনার জন্য পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হয়। জীবনের অনেক ক্ষেত্রে অনেক কাজে আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হয়। এমনকি আপনি যদি কোম্পানির সিইও হয়ে থাকেন, কোম্পানি আপনার অবর্তমানে, আপনি হয়তো অসুস্থ আছেন, দেশের বাইরে আছেন, ছুটিতে আছেন, আপনার অবর্তমানে আপনার কোম্পানি যাতে চলতে পারে, বিভিন্ন কোম্পানির সাথে যাতে চুক্তি করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, এই জন্য আপনি আপনার বিশ্বস্ত কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারেন। এছাড়া সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পাওয়ার অফ অ্যাটর্নি, সেটি হচ্ছে স্থাবর সম্পত্তি, অর্থাৎ জায়গা জমি হস্তান্তর, জায়গা জমি বন্ধক, বায়না, এই সমস্ত কাজেও পাওয়ার অফ অ্যাটর্নি করা যায় বা করতে হয়। তো এখন আমরা আসব যে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে আমরা জানলাম অনেক কিছু করা যায়, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটি আপনি পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে করতে পারবেন না। অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে কি কাজগুলো করতে পারবেন না, এটি 2015 সালে পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালাতে সরকার সুস্পষ্টভাবে গেজেট করে দিয়েছে। তো এর মধ্যে 5টি বিষয় আছে। তার মধ্যে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের মাধ্যমে আপনি কোনো ওসিয়ত বা উইল করতে পারবেন না। 2 নম্বর হচ্ছে যে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে আপনি কোনো দত্তক গ্রহণ করতে পারবেন না। আমরা জানি হিন্দু ধর্মে
পালক পুত্র বা দত্তক পুত্র আইনগত বৈধ, কিন্তু আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের মাধ্যমে দত্তক গ্রহণ করতে পারবেন না। 3 নম্বর হচ্ছে আপনি সম্পত্তির দান বা হেবা করতে পারবেন না। 4 নম্বর হচ্ছে আপনি কোনো ট্রাস্ট দলিল গঠন করতে পারবেন না, সম্পাদন করতে পারবেন না। 5 নম্বর হচ্ছে সরকারের পক্ষে বিশেষ বা সাধারণ বিশেষ আইনে কোনো বিশেষ দলিল আপনি সম্পাদন করতে পারবেন না। এই 5টি হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি মাধ্যমে আপনি যে কাজগুলো করতে পারবেন না, আর এটি 2015 সালে পাওয়ার অফ অ্যাটর্নি যে বিধিমালা তার অনুসারে। তো বন্ধুরা, এখন আমরা আসবো যে পাওয়ার অফ অ্যাটর্নি তাহলে কত প্রকার। তো আমরা জানি সাধারণ ভাষায়, সাধারণ ব্যক্তিদের ভাষায় 1882 সালে যে আইন ছিল তার মাধ্যমে আমরা দেখি পাওয়ার অফ অ্যাটর্নি 2 প্রকার, কিন্তু 2012 সালে যে নতুন আইন, নতুন গেজেট, সে অনুসারে পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে 4 প্রকার। একটি হচ্ছে সাধারণ বা আম মুক্তারনামা, দ্বিতীয়টি হচ্ছে বিশেষ বা খাস মুক্তারনামা, তৃতীয়টি হচ্ছে অপ্রত্যাহারযোগ্য মুক্তারনামা, চতুর্থটি হচ্ছে প্রত্যাহারযোগ্য মুক্তারনামা। আসলে পাওয়ার অফ অ্যাটর্নিকে বলা হয় বাংলায় মুক্তারনামা বা ক্ষমতাপত্র, যদিও আমরা ভুলবশত সব যে পাওয়ার অফ অ্যাটর্নি সেটাকে আম মুক্তারনামা বলে থাকি। তো বন্ধুরা, এখন আসবো আমরা এই যে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি, এটি আবার কি। তো সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে আসলে, বা সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নিকে ইংরেজিতে জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি বলা হয়। এটি সবচেয়ে বেশি ক্ষমতাধর, এখানে অনেক প্রকার ক্ষমতা দেওয়া হয়ে থাকে। যে ধরুন আপনি দেশের বাইরে যাচ্ছেন, অথবা আপনি কোথাও 6 মাস 1 বছরের জন্য যাচ্ছেন, আপনি চাচ্ছেন আপনার অবর্তমানে আপনার যাবতীয় সিদ্ধান্ত, ডিসিশন এক ব্যক্তি নেক, এর জন্য আপনি একটি পাওয়ার অফ অ্যাটর্নি করে দিয়ে যাচ্ছেন। এটি হচ্ছে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি, যেখানে আপনার নির্দিষ্ট কোনো কাজের উল্লেখ নেই, শুধু কাজের ধরনগুলো দেওয়া আছে যে আপনার অবর্তমানে কোন কোন বিষয়ে সে নিতে পারবে। 2 নম্বর হচ্ছে যে বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি। এটি হচ্ছে বিশেষ নির্দিষ্ট একটি কাজের জন্য নির্দিষ্ট একটি সময়ের মধ্যে আপনি একজন ব্যক্তিকে একটি অধিকার দিয়ে গেলেন যে আগামী 3 মাসের মধ্যে এই কাজটি যদি হয়, এই কাজের বিনিময়ে সে আপনার অবর্তমানে সিদ্ধান্ত নিতে পারবে। 3 নম্বর হচ্ছে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি। আসলে এটির নাম যদিও অপ্রত্যাহারযোগ্য হয়, এর মূল নামটি হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে অপ্রত্যাহারযোগ্য। যখনই আপনি কোনো রিয়েল এস্টেট কোম্পানি বা ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানির সাথে চুক্তি করবেন, তখন আপনাকে এই অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হয়, অর্থাৎ ওই নির্দিষ্ট মেয়াদে আপনি এই পাওয়ার অফ অ্যাটর্নিটা বাতিল করতে পারবেন না। আরেকটি হচ্ছে যে প্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি। যে পাওয়ার অফ অ্যাটর্নি ক্ষমতা আপনি কোনো ব্যক্তিকে দিলেন, আপনি চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল করতে পারেন। তো বন্ধুরা, এটি ছিল পাওয়ার অফ অ্যাটর্নি যে 4টি বিষয় সেটি। তো এখন আমরা দেখব যে পাওয়ার অফ অ্যাটর্নি রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়। তো একটি কথা মনে রাখবেন, এত প্রকার যে আমরা পাওয়ার অফ অ্যাটর্নি বললাম, এর মধ্যে কিছু পাওয়ার অফ অ্যাটর্নি আছে যেগুলো শুধু নোটারি পাবলিকের মাধ্যমে যদি আপনি নোটারি করে নেন তাহলে এটি বৈধ। আদালতে মামলা পরিচালনার ক্ষেত্রে আদালতের বিচারকের কাছ থেকে আপনি অনুমতি নিলে সেটি বৈধ। কিছু পাওয়ার অফ অ্যাটর্নি আছে যেগুলো সাব রেজিস্ট্রেশন থেকে শুধু সত্যায়ন করে নিলে সেটি বৈধ। কিন্তু সবচেয়ে যেটি রেজিস্ট্রেশন করতে বাধ্যতামূলক সেটি হচ্ছে যদি স্থাবর সম্পত্তি হস্তান্তর, স্থাবর সম্পত্তির বিনিময়ে পণ্যের আদান প্রদান, অর্থাৎ টাকার আদান প্রদান হবে, এমন বিষয়ে অবশ্যই আপনাকে সেই দলিলটি, সেই পাওয়ার অফ অ্যাটর্নিটি রেজিস্ট্রেশন করতে হবে। তো আজকের এই মূল বিষয় হচ্ছে স্থাবর সম্পত্তি সম্পর্কিত। তো আপনি যখনই কোনো স্থাবর সম্পর্কিত পাওয়ার অফ অ্যাটর্নি আপনি দলিল করবেন, তখন আপনাকে সেখানে রেজিস্ট্রেশন আইনের 52 ক ধারা প্রযোজ্য হবে। তো অনেকেরই প্রশ্ন এখন, রেজিস্ট্রেশন আইনের 52 ক ধারা কি? 52 ক ধারাতে 7টি জিনিস ইনক্লুড করা আছে। প্রথমে হচ্ছে আপনি যে জমিটির পাওয়ার অফ অ্যাটর্নি করবেন সেই জমিটির খতিয়ান অবশ্যই আপনার নামে হতে হবে। পৈতৃক জমি যদি হয়ে থাকে তার পিতার নামে খতিয়ান হতে হবে। সম্পত্তির প্রকৃতি আপনাকে জানা থাকতে হবে। সম্পত্তির মূল্য অবশ্যই উল্লেখ করতে হবে। সম্পত্তির যে চৌহাদ্দি বা নকশা অবশ্যই আপনাকে দিতে হবে। সম্পত্তির 25 বছরের ধারাবাহিক মালিকানা দিতে হবে। সম্পত্তির জন্য একটি হলফনামা দিতে হবে। এই 7টি জিনিস হচ্ছে রেজিস্ট্রেশন আইনের 52 ক ধারা, যেটি 2004 সালে সংশোধন করা হয়েছে। অর্থাৎ যখনই আপনি স্থাবর সম্পত্তি, জায়গা জমি সংক্রান্ত পাওয়ার অফ অ্যাটর্নি করবেন, সেখানে আপনাকে এই জিনিসগুলো অবশ্যই ইনক্লুড করতে হবে। আর সেগুলো যদি আপনার নামে না থাকে, সেই জমিটির ব্যাপারে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি করতে পারবেন না। তো এখন আসি যে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল করার নিয়ম এবং এর খরচটা কেমন।
তো সচরাচর অন্য দলিলের মতোই আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি, আপনার জাতীয় পরিচয়পত্র এবং সরকারি গেজেটের মাধ্যমে এই সমস্ত পাওয়ার অফ অ্যাটর্নি দলিল করার জন্য একটি গেজেট নির্দিষ্ট ফরম্যাট দেওয়া আছে, যেখানে 19টি সেকশন বা অনুচ্ছেদ দেওয়া আছে। প্রতিটি সেকশনই হয় আপনাকে পূরণ করতে হবে, না হয় প্রযোজ্য নয় লিখতে হবে। কোনো সেকশনই খালি রাখা যাবে না। যাকে আপনি পাওয়ার দিচ্ছেন সে এবং যাকে পাওয়ার দিচ্ছেন সে ব্যক্তিও উপস্থিত থাকতে হবে। আপনি যে পাওয়ার দিচ্ছেন আপনাকেও সাব রেজিস্ট্রেশন অফিসে উপস্থিত থাকতে হবে, সেটি যদি আপনি এই স্থাবর সম্পত্তি সংক্রান্ত হয়ে থাকে। তো এখন আসি রেজিস্ট্রেশন খরচ। তো বন্ধুরা, রেজিস্ট্রেশন খরচের জন্য আপনার দলিলের উপর ভিত্তি করে, পাওয়ার অফ অ্যাটর্নির উপর ভিত্তি করে বিভিন্ন খরচ হয়ে থাকে। যদি সেটি সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি হয়ে থাকে এবং সেখানে যদি স্থাবর সম্পত্তি সম্পর্কিত বিষয় থাকে, তো সেখানে আপনার যে খরচটি হবে সেটি হচ্ছে আপনাকে 100 টাকা দিতে হবে রেজিস্ট্রেশন খরচ, এবং স্ট্যাম্প শুল্ক দিতে হবে 1000 টাকা দিতে হবে আপনাকে স্ট্যাম্প শুল্ক। এটি অবশ্যই আপনাকে দিতে হবে। আর যে সাধারণ যে পাওয়ার অফ অ্যাটর্নি, এই দলিলটি আপনাকে 400 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে সম্পাদন করতে হবে। এছাড়া প্রতিটি দলিলে যেগুলো দিতে আমরা বাধ্য সেটি হচ্ছে 200 টাকার হলফনামা, 100 টাকা হচ্ছে ই ফি, দলিলের প্রতি পাতা 16 টাকা করে এন ফি, এবং প্রতি পাতা 24 টাকা করে এন ফি, এবং যে 10 টাকার কোর্ট ফি যদি আপনার সেটি প্রযোজ্য হয় সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত, তাহলে সেটি দিতে হবে। 2 নম্বর হচ্ছে যদি বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি হয়ে থাকে বিশেষ কোনো একটি জমির জন্য, বিশেষ কোনো একটি কাজের জন্য, তাহলে সেখানে যে পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটি হবে সেটি হবে 500 টাকা স্ট্যাম্প শুল্ক, 100 টাকা হচ্ছে রেজিস্ট্রেশন খরচ, আর বাকি যে 200 টাকার হলফনামা এবং প্রতি পাতা 16 টাকা করে এন ফি, প্রতি পাতা 24 টাকা করে এন ফি এবং 100 টাকা যে আপনার ই ফি, এটি আপনাকে দিতে হবে। আর 3 নম্বর যেটি, সেটি হচ্ছে অপরতাহারযোগ্য যে পাওয়ার অফ অ্যাটর্নিটি, অর্থাৎ এটি বিশেষত ভূমি উন্নয়ন সংস্থার সাথে যখন চুক্তি করা হয়, ধরুন আপনার 50 লক্ষ টাকার একটি সম্পত্তি আছে, সেটি আপনি কোনো ভূমি উন্নয়ন সংস্থার সাথে চুক্তি করলেন, পাওয়ার অফ অ্যাটর্নি করতেছেন, যেখানে তারা একটি বিল্ডিং তৈরি করবে। তো এখন আপনার সম্পত্তির যে মৌজা রেট সেটিকে ধরা হবে পণ্য মূল্য, অর্থাৎ আপনি সেটি গ্রহণ করতেছেন। এই যে 50 লক্ষ টাকা, তার উপর 2% আপনাকে দিতে হবে রেজিস্ট্রেশন খরচ এবং 3% দিতে হবে আপনাকে স্ট্যাম্প শুল্ক। এখানে আপনি যে 2% রেজিস্ট্রেশন খরচ দিবেন, এখানে আরেকটি নিয়ম হচ্ছে যে সর্বনিম্ন 100 টাকা থেকে সর্বোচ্চ 40,000 টাকার মধ্যে রেজিস্ট্রেশন খরচটি হবে। আর যে স্ট্যাম্প শুল্ক 3% দিচ্ছেন, সেটি সর্বনিম্ন 6,000 থেকে সর্বোচ্চ 60,000 টাকার মধ্যে হবে। তো এটি হচ্ছে যে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল রেজিস্ট্রেশন সংক্রান্ত। তো এখন আমরা যদি দেখি যে পাওয়ার অফ অ্যাটর্নি বাতিলটা কিভাবে করবেন। যে সমস্ত পাওয়ার অফ অ্যাটর্নি আপনি মামলা মোকদ্দমা পরিচালনার জন্য করেছেন, সেটি মামলা মোকদ্দমা যদি শেষ হয়ে যায় সেটি বাতিল হয়ে যাবে। যেগুলো নোটারি করেছেন সেগুলো নোটারি করে আপনাকে বাতিল করতে হবে। যেগুলো আপনি সত্যায়ন করেছেন সেগুলো সত্যায়ন করলে বাতিল হয়ে যাবে। কিন্তু যেগুলো আপনি রেজিস্ট্রেশন করেছেন সেগুলো আপনাকে অবশ্যই আরেকটি বাতিল দলিল রেজিস্ট্রেশন করতে হবে, রদ দলিল রেজিস্ট্রেশন করতে হবে। যে সাব রেজিস্ট্রেশন অফিসে আপনি পাওয়ার অফ অ্যাটর্নির দলিলটি করেছেন সেই সাব রেজিস্ট্রেশন অফিসে আপনি আবেদন করে দলিলটি বাতিল করতে হবে। তো এখন কথা হচ্ছে যে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল আপনি কোথায় করবেন। আপনার জমি হচ্ছে হয়তো রংপুরে, আপনি থাকেন ঢাকায়, আপনি যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে চাচ্ছেন ওই ব্যক্তিও থাকতেছেন রংপুরে, তাহলে আপনি এই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটি কিভাবে সম্পাদন করবেন। তো প্রথমত আপনি যদি রংপুরে আসে করতে পারেন সেটি সবচেয়ে ভালো, কিন্তু আপনি যদি রংপুরে না আসতে পারেন তাহলে যে ব্যক্তিকে আপনি পাওয়ার দিবেন সে অবশ্যই ঢাকায় আসতে হবে। ঢাকায় আসার পর আপনি যে ওয়ার্ড বা কাউন্সিল, যে পৌরসভা যেইখানে বসবাস করেন তার আন্ডারে যে সাব রেজিস্ট্রেশন অফিস আছে সেখানে গিয়ে আপনাকে এই পাওয়ার অফ অ্যাটর্নি দলিল সম্পাদন করতে হবে। অর্থাৎ সহজ কথা হচ্ছে সম্পত্তি বাংলাদেশের আপনার যে কোনো জায়গায় হোক, আপনি বর্তমানে যে জায়গায় বসবাস করতেছেন, আপনার কারেন্ট অ্যাড্রেস যে জায়গায়, সেখানে সাব রেজিস্ট্রেশন অফিসে আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটি সম্পাদন করতে হবে। তো বন্ধুরা, এখন আমরা দেখব যে তাহলে পাওয়ার অফ অ্যাটর্নি তো আমরা দেশ থেকে কিভাবে করতে হয় এগুলো সমস্ত কিছু জানলাম। তাহলে যারা দেশের বাইরে থাকেন তারা কিভাবে পাওয়ার অফ অ্যাটর্নি করবেন, এটি সবচেয়ে প্রশ্ন থাকে সবার বেশি। তো বন্ধুরা, দেশের বাইরে থাকলে আপনারা দুইভাবে পাওয়ার অফ অ্যাটর্নি করতে পারেন। একটি হচ্ছে বাংলাদেশ থেকে যে নির্দিষ্ট ফরম্যাট আসতে দেশের বাইরে থেকে
পাওয়ার অফ অ্যাটর্নি করার সরকারি গেজেট আছে, সেই গেজেট হিসাবে যে কোনো দলিল লেখক, মুহুরি অথবা আইনজীবী দিয়ে আপনারা দলিলটি প্রস্তুত করে ডাকযোগে দেশের বাইরে নিয়ে আসতে পারেন, অর্থাৎ যে দেশে আপনি অবস্থান করতেছেন। তারপর আপনাকে সে দেশের যে দূতাবাস আছে সেখানে যেতে হবে, অর্থাৎ বাংলাদেশ এমবেসি যেখানে আছে সেখানে যেতে হবে। যাওয়ার পর এমবেসির যে ভারপ্রাপ্ত দায়িত্বরত কর্মকর্তা তার সামনে আপনাকে সিগনেচার করতে হবে, এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সিগনেচার করার জন্য, প্রত্যয়ন করার জন্য নির্দিষ্ট জায়গা থাকবে, সেখানে প্রত্যয়ন করতে হবে। প্রত্যয়ন করার পরে সেটি আপনি আবার ডাকযোগে বাংলাদেশে সেটিকে পাঠিয়ে দিবেন। যেদিন থেকে আপনার ডাক বিভাগের সিল পড়বে বাংলাদেশে রিসিভ হয়েছে, সেদিন থেকে আগামী 2 মাসের মধ্যে অবশ্যই আপনার এই দলিলটি আপনাকে নিয়ে যেতে হবে বিদেশ মন্ত্রণালয়, যাকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, বৈদেশিক মন্ত্রণালয় বলতেছি। সেখানে যাওয়ার পরে আপনার এই দলিলটিকে কি করতে হবে, আপনার দলিলটিকে সত্যায়ন করতে হবে, অর্থাৎ এমবেসির যে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা সেটি সিগনেচার করেছেন, সেটি তারা পরীক্ষা করে সেখানে একটি সত্যায়িত সিল দিয়ে দিবে। তারপরে আপনার কাজ হচ্ছে আগামী 3 মাসের মধ্যে, অর্থাৎ যেদিন থেকে এটি রিসিভ হলো তার 2 মাসের মধ্যে আপনি সেটিকে সত্যায়ন করে নিলেন, এবং 3 মাসের মধ্যে অবশ্যই আপনার নির্দিষ্ট যে জেলা, সে জেলার ডিসি অফিসের রাজস্ব শাখায় অর্থাৎ রেভিনিউ শাখায় আপনাকে যেতে হবে। সেখানে আপনি যখন দলিলটি নিয়ে যাবেন তারা 200 টাকার একটি বিশেষ স্টাম্প লাগিয়ে দিবে, আর এটির মধ্যে তারা এক ধরনের নাম্বার দিবে এবং একটি ডেট দিয়ে দিবে। আর এই যে নাম্বারটি, এটি হচ্ছে ফরেন পাওয়ার অফ অ্যাটর্নি দলিল নাম্বার। এভাবে আপনারা যদি কোনো বৈদেশিক পাওয়ার অফ অ্যাটর্নি দলিল ভুল না ভুয়া সেটি পরীক্ষা করতে চান, তাহলে কিন্তু আপনারা ডিসি অফিসের রাজস্ব শাখায় তারিখ এবং নাম্বারটি দিয়ে পরীক্ষা করতে পারবেন। এই যে স্টাম্প করে দেওয়া, সিল দিয়ে দেওয়া, এটাকে বলা হয় রি স্টাম্পিং, অর্থাৎ নতুন করে স্টাম্প করে দেওয়া। তো এখানে যদি আপনি দেশের বাইরে থেকে, বাংলাদেশ থেকে যদি দলিলটি সম্পাদন করে না নিয়ে যান, দেশের বাইরে থেকেও আপনি যে কোনো কাগজে দলিলটিকে সম্পাদন করতে পারবেন। যখন আপনি এই দলিলটি পৌঁছে দিয়ে দিবেন বাংলাদেশে, তখন জেলার প্রশাসক যদি আপনার সেটি স্টাম্পে না হয়, সেখানে উনি যে সাদা কাগজে সেখানেও স্টাম্প দিয়ে দিবেন যে এই দলিলটি বৈধ। তার পরবর্তীতে যেটি করতে হবে সেটি আপনাকে নিয়ে যেতে হবে আপনার সাব রেজিস্ট্রেশন অফিসে। সেখানে দলিলের প্রকৃতি অনুযায়ী যে সমস্ত রেজিস্ট্রেশন খরচ, ই ফি, এন ফি, কোর্ট ফি, এই সমস্ত কিছু আপনাকে দিতে হবে। দেওয়ার পর যখন সাব রেজিস্ট্রার সেটি রেজিস্ট্রেশন করে দিবেন, তখন আপনি সে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল মূলে আপনার যে নির্ধারিত কাজ আপনি সেটি করতে পারবেন। তো বন্ধুরা, এখানে সবচেয়ে যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর না দিলেই নয়, সেটি হচ্ছে যে অনেকেই যেটি করে থাকেন, যারা জমির ব্যবসা করেন, রিয়েল এস্টেট এজেন্ট, সাধারণ সহজ কথা আমরা যাদেরকে জমির দালাল বলে থাকি, এটা যে কাজটি করে সেটি হচ্ছে কারো কাছ থেকে কোনো একটি জমি বায়না করার পরিবর্তে সেটি পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে নেয়। কম দামে যখন জমিটির পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে নেয়, আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে তারা সেটা অন্যজনের কাছে বিক্রি করার জন্য পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে নেয়। তো নিয়ে তারা যেটি চিন্তা করে সেটি হচ্ছে জমিটির মালিকানা তাদের কাছে চলে আসলো, কিন্তু মালিকানা তার কাছে যায়নি, জমিটি শুধু সে বিক্রি করার মতো ক্ষমতা পেল। যদি হঠাৎ করে সেই ব্যক্তি যদি মারা যায়, অর্থাৎ যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হলো, তাহলে কিন্তু এই যে পাওয়ার অফ অ্যাটর্নিটি বাতিল হয়ে যাবে। তাই যারা রিয়েল এস্টেট কোম্পানিতে বা এভাবে পাওয়ার অফ অ্যাটর্নি করে, তাদের এটি স্মরণ রাখা উচিত যে মানুষের মৃত্যু কখন আসবে কেউ জানে না। যদি হঠাৎ করে সে মারা যায়, তাহলে কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটি বাতিল হয়ে যাবে এবং তার ওয়ারিশটা এটি কখনোই পাবে না। আর যেটি কথা হচ্ছে, যদি আপনি ভূমি উন্নয়ন সংস্থার সাথে কোনো চুক্তি করেন, অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দলিল করেন, সেখানে আপনাকে 30 দিনের একটি নোটিশ দিতে হবে। 30 দিনে যখনই আপনি নোটিশ দিবেন, 30 দিন পার হয়ে যাওয়ার পর আপনি সে জেলার সাব রেজিস্ট্রেশন অফিসে গিয়ে আপনি একটি বাতিল দলিল করবে, সে পাওয়ার অফ অ্যাটর্নিটা বাতিল করতে পারবেন। এটি হচ্ছে আইনগতভাবে 2012 সালের কথা। কিন্তু 2015 সালে যে সমস্যাটি বিধিমালাতে বলা হয়েছে, আপনি যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন সে এবং আপনি উভয়জন সাব রেজিস্ট্রি অফিসে উপস্থিত থাকতে হবে, উভয় সম্মতি থাকতে হবে, তখনই আপনি এটি বাতিল করতে পারবেন। যদিও এখন 2019 সাল পর্যন্ত, আজ পর্যন্ত আইন মন্ত্রণালয় থেকে এর কোনো সুনির্দিষ্ট নির্দেশনা আসেনি। তাই অনেক সাব রেজিস্ট্রার যে বাতিল দলিলটি সাব রেজিস্ট্রেশন করতেছেন, অনেকে এটি করতেছেন না। যাই হোক, যখন সরকারি নির্দেশনা আসবে তখন
আমরা নতুন ভিডিওর মাধ্যমে সেটি জানতে পারবো। আর এখানে আরও যে বিশেষ কথাটি সেটি হচ্ছে, আপনি যদি নির্দিষ্ট কাজের জন্য কোনো পাওয়ার অফ অ্যাটর্নি করেন সেটি কাজটি শেষে সেটি বাতিল হয়ে যাবে। যদি নির্দিষ্ট সময়ের জন্য করেন সেটি অটোমেটিক সময় শেষে বাতিল হয়ে যাবে। যদি কোনো একটি জিনিসের জন্য করেন সেই জিনিসটি যদি বিলীন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে পাওয়ার অফ অ্যাটর্নিটি বাতিল হয়ে যাবে। যদি একাধিক ব্যক্তির নামে পাওয়ার অফ অ্যাটর্নি করেন, সেখানে যদি একজন ব্যক্তি যদি মারা যায় আর সেই দলিলটি বা সেই পাওয়ার অফ অ্যাটর্নিটি যদি অপ্রত্যাহারযোগ্য হয়, তাহলে যাকে পাওয়ার অফ অ্যাটর্নি করেছেন তার যারা বৈধ অংশীদার, বৈধ যারা ওয়ারিশ, তারা মালিক হবে। আর যদি একাধিক পাওয়ার দাতার মধ্যে সেটি যদি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার দাতা হয়, তাহলে সে যদি মারা যায়, তার যে বৈধ ওয়ারিশ তারা সেখানে স্থলাভিষিক্ত হবে, পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটি বাতিল হবে না। আর যদি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি হয়ে থাকে, তাহলে যাকে পাওয়ার দেওয়া হলো সে মারা গেলে এটি বাতিল হয়ে যাবে, যে পাওয়ার দিল সে মারা গেলে এটি বাতিল হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন পাওয়ার অফ অ্যাটর্নি জিনিসটি আসলে কি। এ নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে।